আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ পর্বে থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির চ্যাপ্টার 14 এবং 15 আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 13th সেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। Welcome to our presentation, session 13, Thermodynamics and Heat Engine 6706 on 6th semester, Mechanical Department, Chapter 14, Understand the Properties of Steam, presented by Engineer Jannatul Firdausi, Instructor Mechanical, Dhaka Polytechnic Institute. Learning Outcome, Chapter 14, The formation of a steam at constant pressure, properties of steam, specific volume of steam, internal energy of steam. The formation of a steam at constant pressure, সমচাপে পানিকে স্টিমে রূপান্তর। ধরি 1 কেজি পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন তাপ দেওয়া হয় তখন স্টিম বিন্দুতে না পৌঁছানো পর্যন্ত এর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। সাধারণত বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ 1.033 কেজি ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ার পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, কিন্তু চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি বৃদ্ধি পায়। পানির তাপমাত্রার স্ফুটনাঙ্কে পৌঁছার সঙ্গে সঙ্গে এর তাপমাত্রা স্থির থাকে ও পানি বাষ্পীভূত হতে থাকে। শিক্ষার্থীরা, নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পীভূত হয় তাকে সম্পৃক্ত তাপমাত্রা এবং ওই চাপকে সম্পৃক্ত চাপ বলে। বরফ বিন্দু 0 ডিগ্রি হতে স্টিম বিন্দু 100 ডিগ্রি পর্যন্ত পানি কর্তৃক গৃহীত তাপকে অনুভূত তাপ বলে। এ পর্যায়ে সম্পূর্ণ পানি স্টিমে রূপান্তরিত হতে পারে না, অর্থাৎ কিছু পানির কণা ভাসমান স্টিমের মধ্যে থেকে যায়। এজন্য এই স্টিমকে ভেজা স্টিম বলে। স্টিম বিন্দু বা স্ফুটনাঙ্ক হতে সম্পূর্ণ পানি স্টিমে রূপান্তরিত না হওয়া পর্যন্ত পানির তাপমাত্রা বৃদ্ধি পায় না। এ অবস্থায় পানি যে তাপ গ্রহণ করে তাকে বাষ্পীভবনের সুপ্ত তাপ বলে। সম্পৃক্ত তাপমাত্রা ও চাপে ভিজা স্টিম ও শুকনো স্টিমের ওজনের অনুপাতকে ড্রাইনেস ফ্র্যাকশন বলে। শুষ্ক স্টিমে রূপান্তরিত না হওয়া পর্যন্ত স্টিম সুপ্ত তাপ গ্রহণ করে। বাস্তবে শুষ্ক স্টিম আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। যদি একে পুনরায় সমচাপে তাপ দেওয়া হয় তাহলে এর তাপমাত্রা বৃদ্ধি পায়। সম্পৃক্ত তাপের উপরে এ তাপ দেওয়াকে সুপারহিটিং বলে এবং এর ফলে যে স্টিম পাওয়া যায় তাকে সুপারহিটেড বা অতিতাপিত স্টিম বলে। চিত্রে স্থির চাপে স্টিমের টিএস ডায়াগ্রাম দেখানো হলো, তোমরা দেখতে পাচ্ছ। প্রপার্টিজ অফ স্টিম। স্টিম পানির বায়বীয় অবস্থাকে স্টিম বলা হয়। বায়ুমণ্ডলীয় চাপে পানিকে উত্তপ্ত করলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প বা স্টিমে পরিণত হয়। ওয়েট স্টিম বা ভিজা বা আর্দ্র স্টিম, যখন স্টিম জলীয় বাষ্প বহন করে অর্থাৎ স্টিমের মধ্যে কিছু পানির কণা ভাসমান অবস্থায় থেকে যায় তখন একে ভিজা স্টিম বলে। এটি স্টিম বলে। ড্রাই স্টিম, যখন স্টিমের মধ্যে কোনো জলীয় কণা থাকে না এবং সম্পূর্ণ সুপ্ত তাপ গ্রহণ করে তখন তাকে শুষ্ক সম্পৃক্ত স্টিম বলে। এটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। সুপারহিটেড স্টিম, যখন শুষ্ক স্টিমকে সমচাপে তাপ দেওয়ার ফলে এর তাপমাত্রা বৃদ্ধি পায় ওই স্টিমকে সুপারহিটেড স্টিম বলে। চাপ স্থির থাকার ফলে সুপারহিটেড স্টিম আয়তন বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। Enthalpy of liquid or sensible heat.
যে তাপ কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটায় তাকে অনুভূত তাপ বলে। সমচাপে পানির হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যে তাপ গ্রহণ করে তাকে অনুভূত তাপ বলে। অনুভূত তাপ বা গৃহীত তাপ ইকুয়াল টু ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পরিবর্তন। এনথালপি অফ ভ্যাপোরেশন অর লেটেন্ট হিট, যে তাপ কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ত তাপ বলে। অর্থাৎ 1 কেজি পানি স্ফুটনাঙ্ক হতে কোনরূপ তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে সম্পূর্ণ বাষ্পে রূপান্তরিত হতে যে তাপ গ্রহণ করে তাকে বাষ্পীভবনের সুপ্ত তাপ বলে। এনথালপি অফ ড্রাই স্যাচুরেটেড স্টিম, হিমাঙ্ক হতে শুরু করে সম্পূর্ণ স্টিমে রূপান্তরিত হওয়া পর্যন্ত পানি সমচাপে যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে মোট চাপ বা এনথালপি বলে। এনথালপি বা মোট চাপ অনুভূত তাপ প্লাস বাষ্পীভবনের সুপ্ত তাপ, অর্থাৎ Hg ইকুয়াল টু Hf প্লাস Hfg। এনথালপি অফ ওয়েট স্টিম, যদি স্টিম সম্পূর্ণ শুষ্ক না হয় তবে ভেজা স্টিমের এনথালপি Hw ইকুয়াল টু H প্লাস XL, যেখানে H ইকুয়াল টু অনুভূত তাপ, L ইকুয়াল টু সুপ্ত তাপ এবং X ইকুয়াল টু স্টিমের ড্রাইনেস ফ্র্যাকশন। এনথালপি অফ সুপারহিটেড স্টিম, শুষ্ক স্টিমে যদি তাপ প্রয়োগ করা হয় তবে এর চাপ স্থির থাকে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায়, একে সুপারহিট বা অতিতাপন বলে। সুপারহিটেড মোট তাপ H সুপার ইকুয়াল টু সুপার স্টিমের মোট তাপ প্লাস সুপারহিটেড তাপ ইকুয়াল টু Hs প্লাস Cp ইন্টু T সুপার মাইনাস T স্যাচুরেশন, যেখানে T সুপার ইকুয়াল টু অতি তাপিত স্টিমের তাপমাত্রা আর T স্যাচুরেশন হচ্ছে নির্দিষ্ট সমচাপে সম্পৃক্ত তাপমাত্রা। হিট অফ সুপারহিট, অর্থাৎ সুপারহিটের তাপমাত্রা Cp ইন্টু T সুপার মাইনাস T স্যাচুরেশন। ডিগ্রি অফ সুপারহিট, অর্থাৎ T সুপার মাইনাস T স্যাচুরেশনকে ডিগ্রি অফ সুপারহিট বলে। ড্রাইনেস ফ্র্যাকশন, নির্দিষ্ট পরিমাণ স্টিমের প্রকৃত শুষ্ক স্টিমের ভর এবং ভিজা স্টিমের ভরের অনুপাতকে ড্রাইনেস ফ্র্যাকশন বলে। এটি সাধারণত x দিয়ে প্রকাশ করা হয়। গাণিতিকভাবে x ইকুয়াল টু ms ভাগ ms প্লাস m বা এভাবে লেখা যায়। কোয়ালিটি অফ স্টিম, মূলত ড্রাইনেস ফ্র্যাকশন এবং কোয়ালিটি অফ ওয়েট স্টিম এক জিনিস। ড্রাইনেস ফ্র্যাকশন যখন শতকরা হিসাবে প্রকাশ করা হয় তখন একে কোয়ালিটি অফ ওয়েট স্টিম বলে। ওয়েটনেস ফ্র্যাকশন, it is the ratio of the mass of water vapor to the mass of total weight steam, ms plus mw. Weightness fraction equal to ms ভাগ ms plus mw equal to 1 minus x. শিক্ষার্থীরা, স্পেসিফিক ভলিউম অফ স্টিম, অর্থাৎ প্রতি কেজি ভর দ্বারা দখলকৃত বাষ্পের আপেক্ষিক আয়তন। স্পেসিফিক ভলিউম অফ ড্রাই স্টিম, শুষ্ক স্টিমের আপেক্ষিক আয়তন, এটি নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রার একক ভর বিশিষ্ট শুষ্ক স্টিমের আয়তনকে এর আপেক্ষিক আয়তন বলে। স্পেসিফিক ভলিউম অফ ওয়েট স্টিম, অর্থাৎ ভিজা স্টিমের আপেক্ষিক আয়তন, যদি 1 কেজি ভিজা স্টিমের ড্রাইনেস ফ্র্যাকশন x হয় তবে এই স্টিমের x কেজি শুষ্ক স্টিম এবং 1 মাইনাস x কেজি পানি হবে। স্পেসিফিক ভলিউম অফ সুপারহিটেড স্টিম, অর্থাৎ সুপারহিটেড স্টিমের আপেক্ষিক আয়তন, আমরা জানি সম্পৃক্ত শুষ্ক স্টিম সমচাপে তাপ দেওয়ার ফলে এর তাপমাত্রা ও আয়তন বৃদ্ধি পায়। সুতরাং সুপারহিটেড স্টিম কম বেশি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অতএব ভি সুপার ইকুয়াল টু ভিজি ইন্টু টি সুপার ভাগ
টি স্যাচুরেশন। এখানে ভি সুপার ইকুয়াল টু সুপারহিটেড স্টিমের আয়তন, ভিজি ইকুয়াল টু শুষ্ক স্টিমের আপেক্ষিক আয়তন, টি সুপার মানে সুপারহিটেড স্টিমের পরম তাপমাত্রা, টি স্যাচুরেশন বলতে বোঝাচ্ছে স্টিম উৎপন্ন হওয়ার চাপে সম্পৃক্ত স্টিমের পরম তাপমাত্রা। ইন্টারনাল এনার্জি অফ স্টিম অর্থাৎ স্টিমের অন্তর্নিহিত শক্তি। আমরা জানি H ইকুয়াল টু ইউ প্লাস পিভি, সেখান থেকে লেখা যায় ইউ ইকুয়াল টু এইচ মাইনাস পিভি। এখানে পি ইকুয়াল টু প্রেশার অফ স্টিম অর্থাৎ স্টিমের চাপ, ভি ইকুয়াল টু স্পেসিফিক ভলিউম অফ স্টিম স্টিমের আপেক্ষিক আয়তন, ইউজি ইকুয়াল টু এইচজি মাইনাস পিভিজি ফর ড্রাই স্যাচুরেটেড স্টিম সম্পৃক্ত শুষ্ক স্টিমের জন্য, ইউ ইকুয়াল টু এইচ মাইনাস পিভি ফর ওয়েট স্টিম ভেজা স্টিমের জন্য, ইউ সুপার ইকুয়াল টু এইচ সুপার মাইনাস পিভি সুপার ফর সুপারহিটেড স্টিম অর্থাৎ সুপারহিটেড স্টিমের জন্য। মোলিয়ার ডায়াগ্রাম। স্টিম টেবিলকে গ্রাফের মাধ্যমে উপস্থাপন করলে তখন তাকে এনথালপি এন্ট্রপি ডায়াগ্রাম বা মোলিয়ার ডায়াগ্রাম বলে। ইঞ্জিনিয়ারিং হিসাব নিকাশ সহজতর করার জন্য এবং তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা তথ্য পাওয়ার জন্য স্টিম টেবিলের সহায়তায় এই গ্রাফ তৈরি হয়। ভার্টিক্যাল বরাবর এনথালপি বা মোট তাপ এবং হরাইজন্টাল বরাবর এন্ট্রপি সূচিত করে এই রেখাচিত্রটি অঙ্কন করা হয় বলে একে এনথালপি এন্ট্রপি রেখাচিত্র বলা হয়। চিত্রটির পরিকল্পনাকারীর নাম অনুসারে এটি মোলার রেখাচিত্র নামেও পরিচিত। শিক্ষার্থীরা, এখন আমি চ্যাপ্টার 15 আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার্স অফ রেফ্রিজারেশন আলোচনা করব। লার্নিং আউটকাম চ্যাপ্টার 15, হোয়াট ইজ রেফ্রিজারেশন, হোয়াট ইজ refrigerator and refrigerant, classification of refrigerant, know about refrigeration systems, know about vapor compression, refrigeration, tone of refrigeration, coefficient of performance, reverse Carnot cycle with PV and TS diagram, solve problem. Refrigeration. The term refrigeration may be defined as the process of removing heat from a substance under controlled conditions. অর্থাৎ রেফ্রিজারেশন শব্দের আবিধানিক অর্থ হলো হিমায়ন। কোনো স্থানের বা বস্তুর তাপমাত্রা পারিপার্শ্বের তাপমাত্রার চেয়ে কমিয়ে শীতল করে তার শীতলতা বজায় রাখার প্রক্রিয়াকে হিমায়ন বা রেফ্রিজারেশন বলে। রেফ্রিজারেটর অ্যান্ড রেফ্রিজারেন্ট। শিক্ষার্থীরা, যদি কোনো মেশিনের সাহায্যে শক্তি খরচ করে ঠান্ডাকরণ কাজ সম্পন্ন করে তাকে যান্ত্রিক রেফ্রিজারেশন বলে এবং যন্ত্রটিকে যান্ত্রিক রেফ্রিজারেটর বলে। হিমায়ন প্রক্রিয়ায় তাপ স্থানান্তরের জন্য যে কার্যনির্বাহী বস্তু বা প্রবাহী ব্যবহৃত হয় তাকে রেফ্রিজারেন্ট বা হিমায়ক বলে। ক্লাসিফিকেশন অফ রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্টকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। 1. প্রাইমারি রেফ্রিজারেন্ট, 2. সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। প্রাইমারি রেফ্রিজারেন্ট। যে সকল রেফ্রিজারেন্ট সুপ্ত তাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে তাপ স্থানান্তর করে তাকে প্রাইমারি রেফ্রিজারেন্ট বলে, যেমন R12, R22, R134a, etc. সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। যে সকল রেফ্রিজারেন্ট অনুভূত তাপের মাধ্যমে তাপ স্থানান্তর করে তাকে সেকেন্ডারি রেফ্রিজারেন্ট বলে, যেমন লবণ মিশ্রিত পানি ইত্যাদি। এছাড়াও আরো কিছু রাসায়নিক রেফ্রিজারেন্ট আছে, যেমন হ্যালোকার্বন রেফ্রিজারেন্ট। এটি মূলত মিথেন এবং ইথেন বেজ নিয়ে গঠিত এবং এতে এক বা একাধিক হাইড্রোজেন, 3টি হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন, ফ্লোরিন এবং ব্রোমিন দিয়ে প্রতিস্থাপিত হয়, যেমন R11 CCl2F ট্রাইক্লোরোমোনোফ্লোরোমিথেন। আরও আছে হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট। এই রেফ্রিজারেন্ট হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত, যেমন R15 মিথেন CH4।
এছাড়া আরো কিছু আছে। রেফ্রিজারেশন সিস্টেম, ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম, থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন সিস্টেম। Components of vapor refrigeration system. ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন চক্র চারটি অংশ নিয়ে গঠিত: ইভাপোরেশন, ভ্যাপোরাইজেশন, কম্প্রেশন, কন্ডেনসেশন। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি কম্পোনেন্টস অফ ভ্যাপার কম্প্রেশন সিস্টেমে। শিক্ষার্থীরা, ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন চক্রের ধাপগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব। কম্প্রেসর, ইভাপোরেটর হতে আগত নিম্নচাপ ও তাপমাত্রায় ভ্যাপার রেফ্রিজারেন্ট ইনলেট ভালভ দিয়ে কম্প্রেসরে প্রবেশ করে এবং পরবর্তী রুদ্রতাপ প্রক্রিয়ায় সংকুচিত হয়। উচ্চ চাপ ও তাপমাত্রার রেফ্রিজারেন্ট কম্প্রেসরের নির্গমন ভালভ দিয়ে কন্ডেন্সারে চলে যায়। কন্ডেন্সার, কন্ডেন্সার কয়েল আকারে পাইপ দিয়ে তৈরি। এখানে প্রত্যাবর্তী সমচাপ প্রক্রিয়ায় রেফ্রিজারেন্ট সুপ্ত তাপ বর্জন করে প্রথমে ঠান্ডা এবং পরে হিমায়িত হয়ে সম্পৃক্ত তরলে পরিণত হয়। এখানে আরেকটা অংশ আছে রিসিভার। কন্ডেন্সার থেকে নির্গত তরল রেফ্রিজারেন্ট একটি পাত্রে সংরক্ষণ করা হয়, এটি রিসিভার হিসাবে পরিচিত, যা এক্সপানশন ভালভ অথবা রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রণ ভালভে সরবরাহিত হয়। এক্সপানশন ভালভ, একে থ্রোটল ভালভ বা রেফ্রিজারেন্ট কন্ট্রোল ভালভও বলা হয়। রুদ্রতাপ থ্রোটলিং প্রক্রিয়ায় উচ্চ চাপ এবং তাপমাত্রায় নিয়ন্ত্রিত হারে তরল রেফ্রিজারেন্ট সম্প্রসারণ ভালভ অতিক্রম করে এবং সম্প্রসারণ শেষে চাপ ও তাপমাত্রা হ্রাস পায়। সম্প্রসারণ ভালভ অতিক্রমকালে তরল রেফ্রিজারেন্টের কিছু অংশ বাষ্পায়িত হয়। ইভাপোরেটর, ইভাপোরেটরের কয়েল আকৃতির পাইপ থাকে। এখানে তরল রেফ্রিজারেন্ট নিম্নচাপ ও তাপমাত্রায় বাষ্পায়িত হয়ে নিম্নচাপ ও তাপমাত্রায় ভ্যাপারে পরিণত হয়। বাষ্পায়নের সময় যে মাধ্যমকে ঠান্ডা করতে হবে, যেমন বাতাস, পানি বা ব্রাইন, তা হতে রেফ্রিজারেন্ট সুপ্ত তাপ গ্রহণ করে। এখন আমরা টর্ন অফ রেফ্রিজারেশন সম্পর্কে জানব। টর্ন অফ রেফ্রিজারেশন, 1 টন বরফকে 24 ঘন্টায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমভাবে গলে পানিতে পরিণত হতে যে পরিমাণ রেফ্রিজারেন্ট ইফেক্ট প্রদান করে তাকে টর্ন অফ রেফ্রিজারেশন বলে। 1 টন অফ রেফ্রিজারেশন ইকুয়াল টু 2000 ইন্টু 144/24, সেখান থেকে আমরা পাই 12,000 BTU পার আওয়ার। বরফ গলনের সুপ্ত তাপ 144 BTU পার LB, এবং আমরা জানি 1 টন সমান সমান 2000 পাউন্ড এবং 24 ঘন্টা, সেখান থেকে এই মানটি এসেছে। একে যদি আমরা মিনিটে নেই তাহলে আমরা পাই 200 BTU পার মিনিট। ইন মেট্রিক ইউনিট অর্থাৎ ম্যাট্রিক পদ্ধতিতে 1 টন ইকুয়াল টু আমরা জানি 1000 কেজি এবং বরফ গলনের সুপ্ত তাপ 80 কিলো ক্যালোরি পার কেজি। সেখান থেকে 1 টন অফ রেফ্রিজারেশন ইকুয়াল টু আমরা পাই 1000 ইন্টু 80/24 ইন্টু 60, সেখান থেকে পাই 55.5 কিলো ক্যালোরি পার মিনিট। In SI unit, on ton of refrigeration equal to 50 into 4.2 kilojoule per minute. যেহেতু আমরা জানি যে 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলোজুল, সেখান থেকে আমরা পাই 210 কিলোজুল পার মিনিট অর্থাৎ 3.5 কিলোজুল পার সেকেন্ড। সেখান থেকে আমরা পাই 3.5 কিলো ওয়াট, যেহেতু জুল পার সেকেন্ড সমান সমান ওয়াট। কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। শিক্ষার্থীরা, হিমায়ন যন্ত্র কতটা সাফল্যের সাথে প্রয়োগকৃত কাজকে তাপ স্থানান্তরের কাজে ব্যবহার করছে তার নির্দেশক হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, COP। একটি হিমায়ন যন্ত্রের পারফরম্যান্স অধিক তখনই বলা যায় যখন হিমায়ন যন্ত্রে প্রয়োগকৃত কাজের সাপেক্ষে সর্বাধিক পরিমাণ তাপ নিষ্কাশন করতে সক্ষম হয়। রেফ্রিজারেটিং ইফেক্ট ও প্রয়োগকৃত কাজের
অনুপাতকে হিমায়ন যন্ত্রের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স অর্থাৎ সিওপি বলে। সিওপি ইকুয়াল টু রেফ্রিজারেটিং ইফেক্ট বা ওয়ার্ক ইনপুট। রিভার্স কার্নোট সাইকেল উইথ পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রাম। শিক্ষার্থীরা এখন আমরা রিভার্স কার্নোট সাইকেল উইথ পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রাম সম্পর্কে বিস্তারিত জানব। রেফ্রিজারেশন সিস্টেমে কার্নোট চক্রকে রিভার্স কার্নোট চক্র হিসাবে বিবেচনা করা হয়। রিভার্স কার্নোট চক্রে কার্যনির্বাহী বস্তু হিসাবে বাতাস ব্যবহৃত হয়। এখানে রিভার্স কার্নোট চক্রের পিভি এবং টিএস ডায়াগ্রাম দেওয়া আছে। দেখো শিক্ষার্থীরা, পিভি চিত্রে 1 থেকে 2 আইসোএন্ট্রপিক কম্প্রেশন, 2 থেকে 3 আইসোথার্মাল কম্প্রেশন, 3 থেকে 4 আইসেন্ট্রপিক এক্সপানশন, 4 থেকে 1 আইসোথার্মাল এক্সপানশন। এবং টিএস ডায়াগ্রামে 1 থেকে 2 এখানে S1 সমান S2 যেহেতু আইসেন্ট্রপিক কম্প্রেশন হচ্ছে। 2 থেকে 3 টি কনস্ট্যান্ট এখানে অর্থাৎ T2 সমান T3, 3 থেকে 4 S3 ইকুয়াল টু S4, 4 থেকে 1 এখানেও টি কনস্ট্যান্ট যার জন্য T4 ইকুয়াল টু T1। প্রথম ধাপ আইসেন্ট্রপিক কম্প্রেশন অর্থাৎ আইসেন্ট্রপিক সংকোচন। বাতাস আইসেন্ট্রপিক প্রক্রিয়ায় সংকোচিত হয় যা পিভি এবং টিএস ডায়াগ্রামে 1 থেকে 2 রেখা দিয়ে সূচিত হয়েছে। বাতাসের চাপ বৃদ্ধি পেয়ে P1 থেকে P2 তে পরিণত হয়েছে। আপেক্ষিক আয়তন হ্রাস পেয়ে V1 থেকে V2 তে পরিণত হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পেয়ে T1 হতে T2 তে পরিণত হয়। আমরা জানি আইসেন্ট্রপিক কম্প্রেশনে কোনো তাপ গ্রহণ বা বর্জন হয় না। দ্বিতীয় ধাপ আইসোথার্মাল কম্প্রেশন। বাতাস সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচিত হয় যা পিভি এবং টিএস ডায়াগ্রামে 2 এবং 3 এ দেখানো হয়েছে। বাতাসের চাপ বৃদ্ধি পেয়ে P2 থেকে P3 তে পরিণত হয়। আপেক্ষিক আয়তন V2 হ্রাস পেয়ে V3 তে পরিণত হয়। সংকোচনকালে বাতাসের তাপমাত্রা স্থির থাকে অর্থাৎ T2 ইকুয়াল টু T3। আমরা জানি সংকোচনকালে প্রতি কেজি বাতাস কর্তৃক শোষিত তাপ QA ইকুয়াল টু Q 2 থেকে 3 ইকুয়াল টু T2 ইন্টু S3 মাইনাস S2 ইকুয়াল টু T3 ইন্টু S3 মাইনাস S2। তৃতীয় ধাপ আইসেন্ট্রপিক এক্সপানশন। বাতাস আইসেন্ট্রপিক প্রক্রিয়ায় সম্প্রসারিত হয় যা পিভি এবং টিএস ডায়াগ্রামে 3 থেকে 4 এ সূচিত হয়। এ প্রক্রিয়া চলাকালে বাতাসের চাপ হ্রাস পেয়ে P3 থেকে P4 এ পরিণত হয়। আপেক্ষিক আয়তন বৃদ্ধি পেয়ে V3 থেকে V4 এ এবং তাপমাত্রা হ্রাস পেয়ে T3 থেকে T4 এ পরিণত হয়। আমরা জানি আইসেন্ট্রপিক সম্প্রসারণকালে বাতাস কোনো তাপ গ্রহণ বা বর্জন করে না। চতুর্থ ধাপ আইসোথার্মাল এক্সপানশন। বাতাস সমষ্ণ প্রক্রিয়ায় সম্প্রসারিত হয় যা পিভি এবং টিএস ডায়াগ্রামের 4 থেকে 1 এ সূচিত হয়েছে। এই প্রক্রিয়া চলাকালে বাতাসের চাপ হ্রাস পেয়ে P4 থেকে P1 এ পরিণত হয়েছে। আপেক্ষিক আয়তন বৃদ্ধি পেয়ে V4 থেকে V1 এ পরিণত হয়। সম্প্রসারণকালে তাপমাত্রা T4 ইকুয়াল টু T1 স্থির থাকে। আমরা জানি সমষ্ণ সম্প্রসারণকালে প্রতি কেজি বাতাস কর্তৃক বর্জিত চাপ QR ইকুয়াল টু Q 4 থেকে 1 ইকুয়াল টু T4 ইন্টু S4 মাইনাস S1 ইকুয়াল টু T1 ইন্টু S3 মাইনাস S2 এটা লেখা যায়। আমরা জানি সম্প্রসারণকালে প্রতি কেজি বাতাস কর্তৃক সম্পাদিত কাজ W ইকুয়াল টু তাপ বর্জন মাইনাস তাপ শোষণ QR মাইনাস QA, সেখান থেকে
মানগুলো বসালে আমরা পাই T1 S3 minus S2 minus T3 S3 minus S2, এখান থেকে কমন নিলে আমরা পাই T1 minus T3 into S3 minus S2। এখান থেকে লেখা যায় COP অর্থাৎ coefficient of performance of Carnot cycle equal to তাপ শোষণ ভাগ হচ্ছে সম্পাদিত কাজ, সেখান থেকে লেখা যায় QR ভাগ QR minus QA। মানগুলো যদি আমরা বসাই সেখান থেকে উপর নিচে কাটাকাটি করলে আমরা পাই T3 ভাগ T1 minus T3, আবার T3 কে চেঞ্জ করে লেখা যায় T1 minus T2। সলভ প্রবলেম, শিক্ষার্থীরা আমি কিছু প্রবলেম সলভ করছি। 1 নম্বর প্রবলেম দেখো, R22 ব্যবহৃত একটি ভ্যাপার কম্প্রেশন সাইকেলের কন্ডেন্সিং তাপমাত্রা দেওয়া আছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ইভাপোরেটিভ তাপমাত্রা দেওয়া আছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড। নির্ণয় করো কম্প্রেসর ওয়ার্ক বা হিট অফ কম্প্রেশন, 2 রেফ্রিজারেটিং ইফেক্ট, 3 কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। পিএস চার্ট থেকে নিম্নলিখিত তথ্যগুলো দেওয়া আছে H2, এগুলো আমরা সবই পিএস চার্টে পাবো। H2 equal to 401.07 কিলোজুল পার কেজি, H3 equal to 427 কিলোজুল পার কেজি, H4 equal to H1 equal to 241.84 কিলোজুল পার কেজি। সমাধান আমরা যদি দেখি, কম্প্রেসর ওয়ার্ক থেকে আমরা পাই H3 minus H2 equal to, মানগুলো বসালে আমরা পাচ্ছি 427 minus 401.07, সেখান থেকে আমরা পাচ্ছি 25.93 কিলোজুল পার কেজি। রেফ্রিজারেটিং ইফেক্ট, এটা আমরা জানি যে H2 minus H1, এখানে মানগুলো যদি আমরা বসাই দেওয়া আছে মানগুলো, তাহলে আমরা পাচ্ছি 159.59 কিলোজুল পার কেজি। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স আমরা জানি রেফ্রিজারেটিং ইফেক্ট ভাগ হচ্ছে কম্প্রেসড ওয়ার্ক, সেখান থেকে আমরা মানগুলো বসালে আমরা পাই 6.15। আরেকটি অঙ্ক দেখো, R134A ব্যবহৃত একটি ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের কন্ডেন্সিং তাপমাত্রা 36 ডিগ্রি এবং ইভাপোরেটিং তাপমাত্রা -16 ডিগ্রি সেন্টিগ্রেড। সিস্টেমের ক্যাপাসিটর 55 কিলোওয়াট এবং পিএস চার্ট থেকে নিম্নলিখিত তথ্যগুলো দেওয়া আছে। H2 সমান 398.64 কিলোজুল পার কেজি, H3 সমান 428 কিলোজুল পার কেজি এবং H4 equal to H1 equal to 244.44 কিলোজুল পার কেজি। নির্ণয় করতে হবে রেফ্রিজারেটিং ইফেক্ট, মাস ফ্লো রেট, কম্প্রেশন পাওয়ার, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। দেওয়া আছে, দেখো এটা বলছে রেফ্রিজারেন্টটা 134A, রেফ্রিজারেটিং ইফেক্ট দেওয়া আছে 55 কিলোওয়াট, H2 এর মান দেওয়া আছে, H3 এর মান দেওয়া আছে, H4 এবং H1 এর মান দেওয়া আছে। বের করতে হবে রেফ্রিজারেটিং ইফেক্ট, মাস ফ্লো রেট, কম্প্রেসর পাওয়ার, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। আমরা জানি রেফ্রিজারেটিং ইফেক্ট হচ্ছে H2 minus H1, সেখানে যদি আমরা যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো বসাই তাহলে পাই আমরা 150.2 কিলোজুল পার কেজি। মাস ফ্লো রেট আমরা জানি রেফ্রিজারেটিং ক্যাপাসিটি ভাগ হচ্ছে রেফ্রিজারেটিং ইফেক্ট, এখানে রেফ্রিজারেটিং ক্যাপাসিটি দেওয়া আছে 55 কিলোওয়াট এবং রেফ্রিজারেটিং ইফেক্ট আমরা পেয়েছি, এখান থেকে আমরা পাই মাস ফ্লো রেট 0.36 কেজি পার সেকেন্ড। কম্প্রেসর পাওয়ার equal to M into compressor work, সেখান থেকে আমরা মানগুলো যদি বসাই আমরা জানি কম্প্রেসর ওয়ার্ক হচ্ছে H3 minus H2, সেখানে মানগুলো বসালে আমরা পাই 10.57 কিলোওয়াট। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স আমরা জানি রেফ্রিজারেটিং ইফেক্ট ভাগ কম্প্রেসর ওয়ার্ক, রেফ্রিজারেটিং ইফেক্ট হচ্ছে H2 minus H1, আর কম্প্রেসর ওয়ার্ক হচ্ছে H3 minus H2, এখানে মানগুলো আমরা বসালে আমরা পাচ্ছি 5.12। এভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি।
দেখো কিছু 14 এবং 15 থেকে কিছু হোমওয়ার্ক আমি দিচ্ছি তোমাদের কাজ। ড্রাইনেস ফ্যাকশন কাকে বলে, সুপারহিটেড স্টিম ব্যবহারের সুবিধাগুলো দেখো, 4টি বাণিজ্যিক রেফ্রিজারেন্টের নাম লিখো, পিভি এবং টিএস চিত্রসহ কার্নোট এয়ার রেফ্রিজারেশন চক্র বর্ণনা করো, একটি ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন চক্র চিত্রসহ বর্ণনা করো, টন অফ রেফ্রিজারেশন বলতে কি বোঝায়, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স কাকে বলে। এগুলো সবই আজকে আমি তোমাদের আলোচনা করেছি। এগুলো তোমরা হোমওয়ার্কের খাতায় লিখে ফেলবা। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।